উদ্বেগ যে না হয় কিভাবে নেওয়া উচিত আপনি মনে করেন? ধন্যবাদ। দেখুন, এ বিষয়ে বেশ কয়েকবার কথা বলেছি। আজকে আপনারা আমাকে আজকের যে বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা করার অথবা বক্তব্য প্রদানের যে সুযোগ দিয়েছেন সেজন্য আপনাদেরকে আমার নিজের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, 5 অগাস্টের বাংলাদেশ এবং তৎপরবর্তী 15 মাসে বাংলাদেশ ভয়াবহ এক চিত্র। দৃশ্যমান এক দুঃসময়। এমন দুঃসময় আমাদের জাতীয় জীবনে 75-এর পর তথা বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকাণ্ডের পর আমাদের জীবনে আর কখনো এসেছে বলে মনে পড়ে না। একটা ভায়োলেন্ট ইনসারেকশন সেদিন আমাদের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে নতুন দিনের উজ্জ্বল মহিমায় ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, বিশ্ব বাংলাদেশ উন্নয়নে আর অর্জনে যে বাংলাদেশ সারা বিশ্ব দরবারে সমাদৃত হয়েছিল, বিপুলভাবে প্রশংসিত হয়েছিল,
সেই বাংলাদেশ 5ই আগস্ট ইতিহাসের এক আনপ্রেসিডেন্টেড ক্রাইসিস আমাদের জাতীয় জীবনে, জনজীবনে নেমে আসলো। একটা গভীর ষড়যন্ত্রের পরিণতিতে ডিপ স্টেটের রেজিম চেঞ্জ এজেন্ডা আমাদের দেশের ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তথা জামাত শিবির, সে ভায়োলেন্ট ইনসারেকশনে রাজনৈতিকভাবে এরাই ছিল পুরোভাগে, যার মুখচ্ছবি হিসেবে ক্ষমতার মঞ্চে অধিষ্ঠিত হয়েছিল একজন ইম্পোস্টার, ছদ্মবেশী ভণ্ড, ডিপ স্টেটের পাপেট, মোহাম্মদ ইউনূস। আমাদের দুর্ভাগ্য, যে সেনাবাহিনীর জন্য তাদের সুযোগ সুবিধা, তাদের মডার্নিটি, ইকুইপমেন্টের দিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভূতপূর্ব উন্নয়নের নজির স্থাপন করেছিলেন। সেই সেনাবাহিনীর একাংশ তাদের সহযোগিতা, ওদিকে পাকিস্তান এবং তাদের অনুপ্রবেশকারী জঙ্গিরা, এরা সকলে মিলে এই সহিংস উত্থানের পথে বাংলাদেশকে গভীর অন্ধকারে নিমজ্জিত করে বাংলাদেশকে আমাদের সবচেয়ে বড় সম্পদ, আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ ত্যাগ ৭১-এর মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের বিজয় তাদের টার্গেট।
সে কারণে মুক্তিযুদ্ধের বিজয়কে নস্যাৎ করা এবং বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের যে প্রবল জোয়ার, এর বিরুদ্ধে এই ষড়যন্ত্র আকস্মিক হলেও এর ভয়াবহতা এক গভীর অন্ধকারে পথে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ধাবিত করে। এই ষড়যন্ত্রের ধারাবাহিকতা বাংলাদেশ আজ অনিশ্চয়তা, অনিশ্চয়তার অন্ধকারে তলিয়ে যাচ্ছে। আজকে একটা বিষয় না বললেই নয়, সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা। বঙ্গবন্ধুকে হত্যা করার পর তার কন্যাকে হত্যা করার অন্তত 20টি অ্যাটেম্প্ট হয়েছিল তার জীবনের উপর। বারে বারে ব্যর্থ হয়ে 5 আগস্ট তারা তাকে হত্যা করার টার্গেট নিয়ে সেদিন তাদের তথাকথিত জঙ্গি উত্থানের পরিকল্পনা করেছিল। বঙ্গবন্ধু কন্যা লাকিলি এসকেপ করেছে। 75-এর 15ই আগস্টেও তিনি বিদেশে ছিলেন বলে বেঁচে গিয়েছিলেন। এবারও তিনি আল্লাহর অশেষ রহমতে প্রাণে বেঁচে গেছেন। পাঁচ আগস্টে তিনি বেঁচে গেলেও আমাদের 71-এর বন্ধু, আমাদের টেস্টেড ফ্রেন্ড ভারতের আতিথেয়তা, নিরাপদ আশ্রয়ে আছেন। কিন্তু বাংলাদেশ
আজ ভয়াবহ সংকটে নিপতিত রক্তকরবীর আত্মবিমোহিত রাজার মতো ইউনূস বাংলাদেশে দুঃশাসনের অচলায়তন তৈরি করেছে। শত শত মা বোনের কোল খালি করে বাংলাদেশে সন্তান হারা মায়ের কান্নায়, স্বামী হারা নববধূর ফরিয়াদ, ভাই হারা বোনের আর্তনাদে বাংলার বাতাস ভারী হয়ে আছে। লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধের সপক্ষে আওয়ামী লীগের নেতা কর্মী আজ কারাগারে মানবেতর জীবন যাপন করছে। আমাদের শত শত কর্মীকে নৃশংসভাবে মব সন্ত্রাস সৃষ্টি করে হত্যা করা হয়েছে। এখনো প্রতিদিন এই ট্র্যাজিক ঘটনা ধারাবাহিকতা চলছে। আজকে বাংলাদেশ নিঃস্ব হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আজ অভাবে অনটনে নিরাপত্তাহীনতা এক অনিশ্চয়তার পথে ধাবমান। বাংলাদেশের অর্থনীতি নিদারুণ সংকটে আজকে নিপতিত। বিশ্বব্যাংক যেখানে বলে ২৭ লক্ষ মানুষ গত ১৬ মাসে বেকার হয়েছে, এর মধ্যে ১৩ লাখ নারী বেকার জীবনের অভিশাপ বহন করে চলছে। এই দেশে সংখ্যালঘুরা নিরাপদ, তাদের মন্দির, তাদের স্থাপনা, তাদের উপাসনালয় প্রায় নিত্যদিনই আক্রমণের টার্গেট। নারীরা সন্ধ্যার পর ঘর থেকে বেরোতে পারে না। বাংলাদেশের একজন রিক্সাওয়ালা যখন ভিডিওতে এসে বলে যে শেখ হাসিনার আমলে রাত ১২টা থেকে রাত ৩টা ৪টা পর্যন্ত নিরাপদে সারা ঢাকা শহরে ঘুরে বেড়িয়েছে, কেউ কোনো প্রকার ভয়ের আতঙ্কের কারণ সৃষ্টি করতে পারেনি। আজকে দিনের বেলায়ও মানুষ নিরাপদ নয়। সন্ধ্যার পর নারীরা ঘর থেকে বেরোতে পারে না। ভয়াবহ এক আতঙ্কের পরিবেশ। আজকে
বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা দারিদ্র্যকে নিয়ে এসেছিলেন 18%। সেখানে এরই মধ্যে 28% ছাড়িয়ে গেছে এই দারিদ্র্যের হার। খেলাপিনি যেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে 8% ছিল, সেই খেলাপিনি 28% পার হয়ে গেছে। এই দৃশ্যপট একমাত্র গিনি, ইউক্রেন এবং সাদের মতো দেশ, এই দেশগুলোতেই এই দৃশ্যপট পরিলক্ষিত হয়। অর্থনীতির এই চিত্র ফুটে ওঠে। আজকে বাংলাদেশে যে ইনফ্লেশন, সেটা এশিয়ার মধ্যে আমরা প্রথম, সবার উপরে। পাকিস্তানও প্রায় সমান সমান। আজকে এই দৃশ্যমান দুঃসময়ে যে বিষয়টা সাম্প্রতিককালে সারা দেশে, সারা দুনিয়া তোলপাড় সৃষ্টি করেছিল, সেটা হচ্ছে ইউনূসের গঠিত ভুয়া আইসিটি, যে আইসিটি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত হয়েছিল এবং গঠিত হয়েছিল বঙ্গবন্ধুর আমলে। আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা অসম সাহসী যুদ্ধাপরাধীদের বিচার সম্পাদন করেছে। আজকে মানবতার বিরোধী অপরাধে সেই আইসিটিকে নতুন ভাবে ইউনূস, শেখ হাসিনা, আওয়ামী লীগ, তার মিত্র শক্তি, প্রগতিশীল মানুষ, এদেরকে চিরতরে অস্তিত্ব নির্মূলের জন্য, বিশেষ করে বঙ্গবন্ধুর কন্যাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আজকে এই আইসিটির প্রহসনমূলক বিচার নাটক সাজানো হয়। যে আইসিটির প্রসিকিউশন টিম তাজুল সহ, যে আইসিটি গোলাম মুর্তুজা সহ বিচারকগণ এবং এই প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত, তাদের মধ্যে এক দুইজন ছাড়া, সে এক দুজনও বিএনপির, বাকি সবাই ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি।
সেই রাজাকার আল বদরদের দোসররা ব্লুপ্রিন্ট করে ইউনূসের নেতৃত্বে এই আইসিটি গঠিত হোক, যেটা ছিল পলিটিক্যালি মোটিভেটেড, প্রি ডিসাইডেড এবং প্রিমেডিয়েটেড, প্রি ডিটারমিন্ড একটা, যাকে বলে মকারি অফ জাস্টিস। আমাদের নেত্রীকে সাজানো বিচারে মৃত্যুদণ্ড দিয়েছে। সঙ্গে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রয়েছে, তাকেও মৃত্যুদণ্ড দিয়েছে। এই প্রহসনের বিচারালয়, এই ট্রাইব্যুনাল আমরা মানি না। আগেও বলেছি, এখনো বলছি, এই অবৈধ ট্রাইব্যুনালের অবৈধ বিচার, অবৈধ ইউনূস সরকারের এই ট্রাইব্যুনালের বিচার বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আমরা এই সো-কল রায়কে, এই প্রহসনমূলক রায়কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছে। বাংলাদেশের জনগণ মানে না, আমরাও মানি না। এ দণ্ড যারা দিয়েছে সেদিন আর বেশি দূরে নয়, তাদেরও ফাঁসি হবে, তাদেরকেও প্রাণ দণ্ডে দণ্ডিত করা হবে। এ ধরনের প্রহসনের বিচার সারা বিশ্বেও এর মধ্যে এই ভুয়া বিচারের বিরুদ্ধে এবং আইসিটির গঠন প্রক্রিয়া, নবগঠিত আইসিটির এই গঠন প্রক্রিয়া এবং ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করে, ডিউ প্রসেস ভায়োলেট করে যে বিচার হয়েছে, তার বিরুদ্ধে বিশ্বের সর্বত্রই আজকে জনমতের প্রতিফলন দেখা যাচ্ছে। আজকে এ নিয়ে জাতিসংঘ কথা বলেছে এবং এ নিয়ে আজকে ইউরোপ, আমেরিকা ছাড়াও বিশ্বের বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আজকে কমনওয়েলথ, অনেকেই এর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনি মবের কথা বলেছেন। আপনি যদি দেখেন, আদালত থেকে সচিবালয়, বাজার থেকে স্কুল, স্বাধীনতার পরে আমরা কি কখনো দেখেছি একটানা 16 মাস এই মব? আমি এটার সাথে একটা কানেক্ট করতে চাই আপনাকে। আপনি যদি দেখেন 2001 থেকে 2005 পর্যন্ত বিএনপি জামাতের যে তাণ্ডব ছিল, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া অব্যাহত ছিল, তখন এত চ্যালেঞ্জ ছিল সরকারের সামনে। দেশের মানুষের প্রতি প্রদত্ত অঙ্গীকার, উন্নয়নের অঙ্গীকার, সমৃদ্ধির অঙ্গীকার, এ ব্যাপারে তো, এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের যে
বিরোধিতাকারী সে অপশক্তির বিরুদ্ধে বিচার, আইসিটিতে তাদের বিচার, ফাঁসি, মৃত্যুদণ্ড কার্যকর। শেখ হাসিনা ছাড়া এদেশে কি এমন কোন রাজনৈতিক ব্যক্তি ছিল এ ধরনের বিচার প্রক্রিয়া, এই দুঃসাহস প্রদর্শনের কি সেই মানসিকতা, সেই চেতনা অন্য কারো ছিল কিনা? এটাই আজকে অনেক বড় প্রশ্ন। বিচার প্রক্রিয়া ছিল 2001 থেকে 2006 পর্যন্ত জামাত এবং বিএনপির যে সরকার, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেই সরকার বাংলাদেশে আমাদের 26,000 নেতা কর্মীকে হত্যা করেছে। প্রখ্যাত অর্থনীতিবিদ এম.এস. কিবরিয়া, নাটোরের মমতাজ, গাজীপুরের আসানুল্লাহ মাস্টার, খুলনায় সাংবাদিক মানিক শাহ, সাংবাদিক হুমায়ুন কবির বাবু, যশোরে শামসুর রহমান সাংবাদিক। এরকম আমাদের অনেক নেতা কর্মী, এদেশে প্রগতিশীল সাংবাদিক, রাজনৈতিক কর্মী, তারা নৃশংসভাবে হত্যা করেছে। তারা বাংলাদেশে রক্তের বন্যা বহিয়ে দিয়েছিল। আজকে সেই জামাত যখন সাধু সাজতে চায়, তাদের বলতে চাই, ভুলে গেছেন 71? আপনারা যে ভালো। বিএনপি এই চরিত্র আগেও ছিল, এখনো আছে। বিএনপি হত্যা রাজনীতিতে বিশ্বাস করে, চাঁদাবাজি, সন্ত্রাস, এইসব অপকর্ম বহু পুরানো। নারী নির্যাতন, নারী ধর্ষণ 2001 থেকে 2006 পর্যন্ত। আর সঙ্গে সঙ্গে বলতে হয় 21শে আগস্টের নৃশংস হত্যাকাণ্ড, যেখানে আমাদের নেত্রী, তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা ছিলেন প্রাইম টার্গেট। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু 23 জন, বেগম হাইদি রহমান সহ 23 জনের প্রাণের প্রদীপ নিভে গেছে। জর্জ মিয়া নাটক সাজিয়েছিল বিএনপি। আমাদের 5 শতাধিক নেতা কর্মী গ্রেনেডের আঘাতে শত শত স্প্লিন্টার, অনেকে পঙ্গু হয়ে গেছে চিরদিনের মতো। সেই বিচারের রায় হয়েছে প্রকাশ্য দিবালোকে এমন একটি হত্যাকাণ্ডের বিচারের রায় অবৈধ ইউনূস সরকার বাতিল করে দিয়েছে। সব খালাস, তারেক রহমান সহ সব খালাস। অথচ প্রমাণ আছে হাওয়া ভবন থেকে এক গ্রেনেডের বিস্ফোরণের যে হুকুম, মাস্টার মাইন্ড তারেক জিয়া সেদিন এটা
করেছিল, তার নির্দেশে হরকাতুল জিহাদে জঙ্গিরা 23 নম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল। আজকে ওইসব দিন, ওইসব দৃশ্যপট জামাত যখন আজকে মব সন্ত্রাসের জন্য, বিএনপি তার অপকর্মের জন্য জনপ্রিয়তা তলানিতে চলে যাচ্ছে, এমন অবস্থা টের পেয়ে জামাত আজ নিজেদেরকে ভালো মানুষ বলে, ইমানদার মানুষ বলে প্রমাণ করতে ব্যস্ত হয়ে উঠেছে। তাদের ভাবসাবে মনে হয় এই বুঝি ক্ষমতা, তারা এসে গেল। এবং তারা তো ঢাকঢোল পেটাচ্ছে। এক এমপি প্রার্থী তো বলেই ফেলেছে 3টি ইউনিয়ন নাকি পাকিস্তান হয়ে গেছে। আজকে তাদের যে দাপট, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগকে ব্যান করে, তারপর ওই আইসিটির মতো সাজানো প্রশাসন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে নির্বাচন, সাজানো নির্বাচন, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, এই বিশ্ববিদ্যালয়গুলোতে তাদেরকে বসানো হয়। এবং যে বক্তব্য, যে আস্পর্ধা, যে দৃষ্টতা, নির্বাচিত প্রতিনিধি ডাকসুর বিপি লকডাউন ঠেকাতে ক্রিকেটের ব্যাট নিয়ে মাস্তানের মতো রাজপথে ঘুরে বেড়ায়, ছাত্রলীগ পেটাতে গিয়ে তার মুখের ভাষা, ছাত্রলীগ পেটাতে এসেছিলাম, এখন ক্রিকেটের বলকে পেটাচ্ছে। আরো কত ধৃষ্টতামূলক বক্তব্য এরা দিচ্ছে। দেশবাসীর উদ্দেশ্যে শুধু বলতে চাই, যারা আজকে বিএনপির অপকর্ম আচরণে অসন্তুষ্ট হয়ে মনে করছেন যে দেশ ভালো থাকবে জামাতের হাতে, তাদের রূপ, তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাচ্ছে। যখন বলে আমরা যেভাবে অর্ডার দেব, চট্টগ্রামের শাহজাহান চৌধুরী বলে সেভাবে নির্বাচন হবে, প্রশাসন আমাদের কথায় চলবে, ইউএনও ওসি আমাদের ইচ্ছায় চলবে। এখনই নির্বাচনের রেজাল্ট তারা যেন হাতে পেয়েছে, এরকম একটা ভাব। আর নির্বাচিত হলে তারা কি করবে? 2001, 2006 পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখেছে।
বাংলাদেশের মানুষ 30 লাখ মানুষের রক্তের কথা ভুলে যায়নি। বাংলাদেশের মানুষ 2 লাখ মা বোনের সম্ভ্রমহানির কথা ভুলে যায়নি। এই শিবির, জামাত, ছাত্র সংঘের হাতে আলবদর বাহিনী আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নিয়ে কত নৃশংসভাবে হত্যা করেছে, সে ইতিহাস কি আমরা ভুলে যাব? সেই ইতিহাস কি জাতি ভুলে যাবে? ডক্টর শফিক সাহেব বলে, আমি নাকি বলেছি 5 লাখ লোককে হত্যা করবে জামাত যদি ক্ষমতায় আসে। ক্ষমতায় তো আপনারা এখনো আসেননি। অলরেডি আপনাদের খুনের সেই ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে। কত লক্ষ আপনারা মারবেন সেই হিসেব, সেই তালিকাও আপনাদের প্রস্তুত। ক্ষমতাটা পেলেই আপনাদের আসল রূপ উন্মোচিত হবে। হ্যাঁ, বলুন এরপর। জি, এটা আমাদের নাম্বার 1 এজেন্ডা। নাম্বার 2, আজকে 71-এর সেই যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী, তাদের আদর্শে, তাদের ভাবাদর্শে যারা লালিত হচ্ছে, বাংলাদেশকে তারা আবারও দখল করতে চায়, পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করতে চায়, এবং ইউনূস জেনে শুনেই এদের হাতে আজকে বাংলাদেশকে তুলে দেওয়ার দুরভিসন্ধিতে লিপ্ত। আমরা এই সাম্প্রদায়িক অপশক্তিকে, এদের বাংলাদেশ থেকে এই অপশক্তিকে নির্মূল করা এজেন্ডা আমাদের রয়েছে। এত রক্ত, এত অশ্রু, এত মা বোনের সম্ভ্রম হানি, যে বাংলাদেশের সেই বাংলাদেশকে তারা পাকিস্তানের ধারায় নিয়ে যাবে। আমরা বেঁচে থাকতে এই দুরভিসন্ধি সফল হতে দেব না। জি, ধন্যবাদ। আপনি দেখবেন আজকে যখন, দেখুন, আওয়ামী লীগকে অবমূল্যায়ন করার অবকাশ নেই। লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে কারাগারে। আজকে আমাদের লক্ষ লক্ষ তৃণমূলের কর্মী আজকে বাংলাদেশে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বাঁচাতে
আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য দুঃখিনী বাংলা মাকে শত্রু কবলিত অবস্থা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য অবিরাম লড়াই করে যাচ্ছে। এই কর্মীদের ত্যাগ, এই কর্মীদের আজকে দেশের জন্য যে সাহস, যে বীরত্ব তারা প্রদর্শন করছে, সেটা আমাদেরকে ইন্সপায়ার করে এই সংগ্রামকে আরো গতিশীল, আরো বেগবান করার লড়াইয়ে চূড়ান্ত সংগ্রাম, চূড়ান্ত বিজয় পর্যন্ত এগিয়ে যাওয়ার এই সংগ্রামে যারা আজ বাংলাদেশকে অশান্ত করেছে, বাংলাদেশের জনগণের শান্তি বিনষ্ট করেছে, আমরা শপথ নিয়েছি আমরা তাদের শান্তিতে থাকতে দেব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও সেটা আশা করি। ইউনূসের রাতের ঘুম, দিনের আরাম আমরা হারাম করে দেব, ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়। বঙ্গোপসাগরের মতো আবারও গর্জে উঠবে বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বে। আমি শেষ করলাম। জি।